ডক্টর ইউনূস সাহেব, বাংলাদেশকে আপনার নাকি আপনার সচিবের বাপের তালুকদারি? এ দেশটা ইচ্ছা মতো আপনি পররাষ্ট্রনীতি সাজাবেন? এটা কি আপনার বাপের জমিদারি পেছেন? জমিদারি একদম পিছন দিয়ে হান্দাই দিব আপনাদের। জসিমকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাশায় লাথি দিয়ে খেদাবে পাবলিকে। এটা করবেই পাবলিকে। ইন্ডিয়ান লেসপেন্সারি করার জন্য তো পালিচ্ছি, হ্যাঁ, আমরা বেতন দিয়া। আর প্রফেসর ইউনূস, আপনি যদি ইন্ডিয়ান লেসপেন্সারদের সিনিয়র সচিব বানান, আমি প্রত্যেকটা এপিসোডে কমু আপনি ইন্ডিয়ান লেসপেন্সারদের প্রমোট করছেন। আপনার সরকারের প্রতি আমাদের সমর্থন আনকন্ডিশনাল না, এটা মনে রাখেন স্যার। বিএনপির চাপ, ওয়াকারের চাপ, দ্রুত নির্বাচনের চাপ, এই সব কিছুর সামনে বুক চিতায় দাঁড়াইছি, উদয় না। হ্যাঁ, এই জন্য দাঁড়াই নাই যে আপনি জসিমের মতো ইন্ডিয়ান লেসপেন্সারদের পুরস্কৃত করবেন। জনগণ বোকা না স্যার, আর সব বুঝে। ইন্ডিয়ার সাথে কথা বলার টাইমে আপনি কইছিলেন যে আমাদের দেশে ফ্যাসিবাদ কেন সাপোর্ট করিস, আমাদের দেশের রাজনীতি থেকে হস্তক্ষেপ করিস, কেন হাসিনাক আশ্রয় দিস। এখন পাকিস্তানের সাথে আলাপের টাইমে গোয়াত কুরকুরায়, আপনার কুরকুরায়। হ্যাঁ, তো ইউকের সাথে আলাপের টাইমে কি যে কবেন যে সম্পদ আমাদের লুটপাট করিস, কলোনির সময় সেটা ফেরত দাও। ৭৬-এর মন্বন্তর আর ৪৩-এর মন্বন্তর, দুইটা দুর্ভিক্ষ হয়েছিল, তার জন্য ক্ষতিপূরণ চাইবেন আপনি। প্রিয় দর্শক, দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের রয়ের গভীর ষড়যন্ত্র চলছে। সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, রাজনৈতিক দলের নেতাদের মধ্যে ভারতীয় রয়ের এজেন্টরা এখনো তাদের ষড়যন্ত্র চলমান রেখেছে। বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলকে দখল করার এক নীল নকশা সাজিয়েছে ভারত, এবং সে অনুযায়ী সীমান্তে তৎপরতা চালাচ্ছে ভারত। আর এমনই একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের নীল নকশা ফাঁস করেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন। খাগড়াছড়ি, ফেনী এবং বগুড়া সহ আরো বেশ কয়েকটি সীমান্তে ভারত ব্যাপক যুদ্ধ সরঞ্জাম নিয়ে এসেছে এবং সেখানে যুদ্ধের প্রস্তুতি চলছে। রাজেশ কুমার নামে ভারতের রয়ের স্টেশন প্রধান পাকিস্তানে টিকতে না পেরে ঢাকায় এসেছিল শেখ হাসিনার আমলে, কিন্তু বিপ্লবের ৮ মাস পরেও সে এখনো এই বাংলাদেশেই অবস্থান করছে। দর্শক, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, সামনে চাঞ্চল্যকর তথ্য আছে। তহিদ সাহেব 111-এর পররাষ্ট্র সচিব ছিল, মানে যেই সরকার বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিছিল তার সচিব এই তহিদ সাহেব। তারাই ইন্ডিয়া কলে কইছিল পিলখানা বিডিআর বিদ্রোহের টাইমে সেনা অভিযান হইলে ইন্ডিয়া বাংলাদেশে আর্মি ঢুকে দিবে। অবিনাশ পালিয়াল তার বই লিখেছে, এটা ওর নাম ধরে লিখেছে তহিদ সাহেবের। এটার জন্যই সেনা অভিযান হয় নাই। বিডিআর এর কিলিং এ তহিদ সাহেবের দায় আছে, ওনাকে বলতে হবে কেন বাইসা নিল ওনারা ইন্ডিয়া বাংলাদেশকে বার্তা দেওয়ার জন্য। আমি জেনারেল ফজলুর রহমানকে রিকোয়েস্ট করছি ওনার জবানবন্দি নেওয়ার, সাক্ষ্য নেওয়ার, এই বইয়ের রেফারেন্স পাঠাইছি ওনার কাছে। আমার প্রত্যেকটা পর্ব, প্রত্যেকটা শব্দ এই জাতিকে জাগ্রত করার স্লোগান। এই দেশ কারো তালুকের জমিদারি না, এই রাষ্ট্র কারো বাপের সম্পত্তি না। আমরা ঠেকায় পড়ি নাই, ঠেকায় দিতে জানি। আর ইতিহাস বিকৃতিকারীদের ঠেকানো আমার দায়, দায়িত্ব এবং কর্তব্য। এই যুদ্ধে আমি একা না, আমার সাথে আছে জাগ্রত জনতা, আছে বিপ্লবী জনতা, আছে স্মৃতিশক্তির প্রত্যেকটা পৃষ্ঠা, আর আছে সেই অদম্য রক্ত যা বর্ষা বিপ্লবের রুহানি প্লাবনে প্রবাহিত হয়েছিল। তাই কইতেছি, আমার যদি কারো ক্যারিয়ার হয় তবে আমি, আর ঠাপে যদি কারো মুখোশ খোলে তবে আমি মুখোশও ছিড়ব। রাষ্ট্র নিয়ে খেললে খেলাটা আমি শেষ করে দিব। কারণ বাঘে চুলে 18 ঘা, পুলিশে চুলে 36 ঘা, আর পিনাকি চুলে জয় বাংলা। প্রফেসর ইউনূস, আপনি ইনকা ভালসুন দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় চালাইতেছেন। ওর তো পিওন হওয়ার যোগ্যতা নাই, মিনিমাম সেন্সিটিভিটি নাই, এক বিন্দু মানবিকতা নাই, ও বুঝেই না জিনিসটা কি। তার উপরে আপনি নাকি তার সিনিয়র সচিব বানাইতেছেন, সত্যি নাকি? মানে আমি যারা তার দেখে উন্নতি হয়, বিষয়টা কি? আমার ভাইটামিন আছে স্যার, তাইলে তো আমি জাগের তাদের মাইন্ড করা উচিত না, পাইতে দেওয়া উচিত আমার কাছে। আমি খালি আর ক্যারিয়ারে শস্য আর কয়টা উন্নতি হবে। ওই কি 1971 ইন্ডিয়া লুট করে নিয়ে যাওয়া $2.2 বিলিয়ন ইন্ডিয়ার কাছে ফেরত যেতে পারবে? পারবে? ইন্ডিয়া কি লুট করেছিল আসেন দেখি। 12ই মার্চ ইন্ডিয়ান বাহিনী চলে যাচ্ছে, শরদির বডিগার্ড একটা বক্তৃতা মানিচ্ছে, ওটি হ্যাঁ একটা বিদায় কুচকাওয়াজ হচ্ছে। হ্যাঁ, 12 থেকে 15 মার্চের মধ্যে ওরা সব চলে যায় আর কি। তো এই শুভেচ্ছা বাণীতে শরদির বডিগার্ড ওই ইন্ডিয়ান সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কইতেছে, আমাদের মহাসংকটের সময় আপনাদের প্রসারিত সাহায্যকে আমরা সর্বদা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। ইচ্ছা থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আতিথেয়তার হস্ত আপনাদের দিকে প্রসারিত করতে পারেনি, কারণ পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের কারণে তাদের, মানে বাংলাদেশিদের আর কি, আর কিছুই অবশিষ্ট নাই। কিন্তু আপনাদের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা। আমার অনুরোধ, আপনারা বাংলাদেশের জনগণের ভালোবাসা সাথে করে নিয়ে যান। তো ভালোবাসা তো নিতে কইছে, তো ভারতীয় বাহিনী ফিরে যাওয়ার সময় ভালোবাসার সাথে লুটপাট করে বিপুল সম্পদ নিয়ে যায়। কিছু শিখ অফিসার তাদের অধীনস্থ সেনারা যশোর, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং খুলনা শিল্পাঞ্চলে লুটপাট শুরু করে।
সেই সময় ভারতীয় বাহিনী সদ্য স্বাধীন দেশে যে সর্বব্যাপী নজিরবিহীন লুটপাট চালায় তা বিদেশিদেরকেও বিবল করে। গার্ডিয়ানের রিপোর্টে বলা হয় মিল ফ্যাক্টরির মেশিনারি পর্যন্ত চুরি করে নিয়ে যায় ভারতীয় সেনারা। পাকিস্তানি বাহিনী ফেলে যাওয়া অস্ত্র ছাড়াও খাদ্যশস্য, পাট, সুতা, যানবাহন, এমনকি সমুদ্রগামী জাহাজের যন্ত্রাংশ পর্যন্ত লুট করে দেয়। এই লুটের সম্পদের পরিমাণ ছিল সব মিলায় সেই সময় হিসাবে $2.2 বিলিয়ন। পাকিস্তানি বাহিনী তো আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ করে ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত 4টা ডিভিশনের অস্ত্রশস্ত্র, ভারী কামান, গোলা বারুদ, যানবাহন, অন্যান্য সরঞ্জাম ইন্ডিয়া নিয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসেবে অল্প কিছু পুরানো অস্ত্র ফেরত দেওয়া ব্যবহার চলে না, ফুটে না গুলি। এই ভারতীয় বাহিনী এতই নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাওয়ার পরেও ব্রিগেডিয়ার র্যাঙ্কের এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ, আসবাবপত্র, ক্রোকারিজ ট্রাক ভর্তি করে ভারতে পাচার করে। একজনকে ভারতীয় বাহিনী এই লুটের অপরাধে কোর্ট মার্শাল পর্যন্ত করে, তার নাম ব্রিগেডিয়ার মিশ্র। ক্ষুদ্রকালে আমরা সিনেমার পোস্টার দেখতাম, এটা খতরনাক ভিলেন ছিল, নাম আছিল জসিম। আমরা যখন ক্ষুদ্রকাল পার হয়ে লায়ক হয়ে উঠেছি তখন দেখলাম জসিম আর ভিলেন না, নায়ক হয়ে উঠেছে। আমার জসিম ক্যারিয়ারে কামিয়াব হইতেছে, যত তত উন্নতি। এই যে আর দেখেছেন কেঙ্কা ভ্যাটামিন আমার। আর একটা এপিসোড করেছিলাম, এখনো রিলিজ করিনি, সারমু এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। আমি কইছি না সপ্তাহে সপ্তাহে একটা করে সারমু, ওরা আসতেছে, আরো কিছু আকাম এক্সপোজ করে দেবো। আমাদের প্রত্যয় একটাই, এদেশে প্রত্যেকটা জাউরা আইডেন্টিফাই করা আর তাদের ইতিহাস, অজ্ঞতা আর ষড়যন্ত্র জনতার সামনে তুলে ধরা। এই জসিম হোক আর তার অভিভাবক তুল্য তহিদ সাহেবী হোক, কেউই জনগণের প্রশ্নের ঊর্ধ্বে না। ক্ষমার প্রশ্নে পাকিস্তানের ইতিহাস না জেনে যারা নতুন করে ক্ষমা চাও ধরা চালু করে, তারা আসলে এই ইতিহাস বিকৃতির মাধ্যমে ভারতের চক্রান্ত বাস্তবায়ন করতেছে। আমাদের চোখে তারা দেশের শত্রু, জাতির প্রতি প্রতারণাকারী। আমরা ইতিহাস জানি, আমরা তথ্য নিয়ে কথা বলি, আমরা প্রমাণ হাজির করি। দর্শক, আরেকটি চাঞ্চল্যকর খবরে আপনাকে স্বাগতম। আরেকটি চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা। সেখানে বলা হচ্ছে কাউন্টার অ্যাটাকে বাংলাদেশ, ভারতের বাণিজ্যে নামল ধস। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন মোড়ে নিয়ে গেছে। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার সিদ্ধান্তে পাল্টা জবাবে বাংলাদেশেও আরও কয়েকটি ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই পরিস্থিতিকে অনেকেই দেখছেন প্রতিউত্তর কূটনীতি হিসেবে, যেখানে ভারতের কৌশল ব্যর্থ করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তার নিজের শর্তে। সম্প্রতি ভারত হঠাৎ করে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। দিল্লির পক্ষ থেকে বলা হয় তাদের বন্দরে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশি বিশ্লেষকরা বলছেন যে এটি ছিল এক ধরনের রাজনৈতিক চাপ প্রয়োগের অপচেষ্টা, কারণ বাংলাদেশের পণ্যের পরিমাণ তুলনামূলকভাবে খুবই কম এবং এই সিদ্ধান্ত বাস্তবে কার্যকর প্রভাব ফেলবে না। এই প্রেক্ষাপটে বাংলাদেশ চুপ না থেকে পাল্টা পদক্ষেপ নেয়। ভারত থেকে আমদানি করা কিছু গুরুত্বপূর্ণ পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ, যার মধ্যে অন্যতম হল সুতা। বাংলাদেশি পোশাক খাতে ভারতীয় সুতার উপর দীর্ঘদিনের নির্ভরতা ছিল, তবে সরকারের মতে এই পদক্ষেপ মূলত স্থানীয় উৎপাদকের সুরক্ষা করার জন্য। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নীতিগত ভূমিকা এক্ষেত্রে বিশেষভাবে আলোচিত হচ্ছে। তিনি সম্প্রতি একাধিক কৌশলগত পদক্ষেপে ভারতীয় প্রভাব মোকাবেলায় সফল হয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশি পর্যটক এবং রোগী নির্ভর কলকাতা, দিল্লি এবং চেন্নাইয়ের বেসরকারি হাসপাতাল, হোটেল এবং ব্যবসাগুলো এই নিষেধাজ্ঞার প্রেক্ষিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত সরকারের আগের ভিসা স্থগিতাদেশের পর এই নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে, যেটি প্রকাশ্যে এসেছে বিভিন্ন ফোরামে। বিশ্ব রাজনৈতিক মঞ্চে আরও সক্রিয় ভূমিকা রাখতেছে বাংলাদেশ, এবং বাংলাদেশ সম্প্রতি আরসিপি জোটে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে। এই জোটে চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া সহ 15টি দেশ রয়েছে, যারা বিশ্ব অর্থনীতির প্রায় 30% নিয়ন্ত্রণ করে। এতে বাংলাদেশের জন্য নতুন বাণিজ্যিক দরজা খুলে যেতে পারে। সাম্প্রতিক ঘটনাগুলো থেকে স্পষ্ট যে বাংলাদেশ এখন আর কেবল প্রতিক্রিয়াশীল কূটনীতির পথ ধরে হাঁটছে না, বরং আগাম কৌশল তৈরি করতে পদক্ষেপ নিচ্ছে। ভারতের মতো
প্রভাবশালী প্রতিবেশী দেশকেও এই নতুন বাংলাদেশকে ভিন্ন দৃষ্টিতে দেখার সময় এসে গেছে। আরেকটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক ইনকিলাব পত্রিকা। সেখানে বলা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে নিরাপদ ঘোষণা করার ফলে আওয়ামী লীগের জন্য এক কঠিন দুঃসংবাদ দিলেন পিনাকি ভট্টাচার্য। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করেছে, যার ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য দুঃসংবাদ দিয়েছেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখক পিনাকি ভট্টাচার্য। রোববার নিজের ইউটিউব প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি এই কথা বলেন। পোস্টে পিনাকি বলছেন যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সেফ কান্ট্রি বা নিরাপদ দেশ ঘোষণা করেছে। কাজটা খুব ভালো হয়েছে। আওয়ামী লীগের আর রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারবে না ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে। আমেরিকা আর কানাডা যদি এই কাজটা করে তাহলে জমে ক্ষীর। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন 7টি দেশকে নিরাপদ হিসেবে চিহ্নিত করেছে, তার মধ্যে বাংলাদেশের নামও আছে। বাংলাদেশ ছাড়াও 6টি দেশের মধ্যে আছে কসোভো, কলম্বিয়া, মিশর, ভারত, মরক্কো এবং তিউনিসিয়া। উদ্দেশ্য হিসেবে বলা হচ্ছে এসব দেশ থেকে যাতে ইউরোপীয় আশ্রয় প্রার্থীদের আবেদন দ্রুত নিষ্পত্তি করা যায়। ইউরোপ সহ বিশ্বের অনেক দেশেই অভিবাসন প্রত্যাশীরা নিরাপত্তার কারণ দেখিয়ে আশ্রয় প্রার্থনা করেন, যদিও এর মাঝে বড় একটা অংশের আবেদন নাকচ হয়ে যায়। ইউরোপীয় কমিশনের দিক থেকে বলা হচ্ছে যে গত বছর সিদ্ধান্ত নেওয়া অভিবাসন এবং আশ্রয় চুক্তির কিছু দিকের বাস্তবায়ন দ্রুত গতিতে করার প্রস্তাব করা হচ্ছে, যা 2026 সালের জুন মাস থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এই 7 দেশ থেকে যাওয়া নাগরিকদের আবেদন ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। এমন ধারণা থেকেই তাদের আবেদন 3 মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে। এদিকে সালাউদ্দিন আহমেদ আজকে বলেছেন যে নির্বাচনকালীন 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি আইন প্রণয়নে একমত নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রুটিন কাজ পরিচালনার জন্য নির্বাচনকালীন 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার চায় এই দলটি। এছাড়া একই ব্যক্তির অধীনে 2 মাসের বেশি প্রধানমন্ত্রী হবার যে বিষয়টি রাজনৈতিক দলের উপরই ছেড়ে দিতে চান বিএনপির নেতারা। রোববার বেলা 11টায় দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শুরু করেন বিএনপি। এর আগে গত বৃহস্পতিবার দলটির কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের বিরতিতে দলটির নেতারা সাংবাদিকদের জানান, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি বিধিমালা প্রণয়নে একমত নন তারা। এদিকে একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবার যে বিষয়টি রাজনৈতিক দলগুলোর উপরই ছেড়ে দেওয়ার পক্ষে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একই ব্যক্তি সরকার প্রধান এবং দলীয় প্রধান হতে পারবে না এমন চর্চা আমরা দেখি না। যুক্তরাজ্যেও আমরা দেখি পার্টি প্রধানই সরকার প্রধান, এটি গণতান্ত্রিক চর্চা। তিনি আরো বলেন, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন হয় এবং নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের প্রচলন করা যায়, তাহলে সেই ভোটে যারাই ক্ষমতায় আসবে মনে করতে হবে জনগণ তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে দলটির এই নেতা বলেন, নির্বাচনকালীন 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি। এছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ 5 বছর করার পক্ষে বিএনপি মত দিয়েছেন। আরেকটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক আউটলুক পত্রিকা। তো সংবাদের শিরোনাম হচ্ছে, খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল। খুলনার 0 পয়েন্টে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিবার সকাল 7:30টার দিকে 0 পয়েন্ট এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার ব্যানারে এই মিছিল তারা করেন। গত 5 আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি। সকালে ওই মিছিলের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও এবং ছবিতে দেখা যায় একদল লোক ব্যানার নিয়ে 0 পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার ছবি আছে এবং এ সময় শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনা ফিরবে, আবারও বীরের বেশে, এমন স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের কেউ কথা বলতে রাজি হননি। তবে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, আমাদের নির্দেশনা ছিল মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না। এ কারণে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের অপরিচিত নেতাকর্মী দিয়ে মিছিল করানো হয়েছে। 0 পয়েন্ট এলাকাটি খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিটানা থানার মধ্যে। তো এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খায়রুল বাশার বলেন, হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝটিকা মিছিল করে পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালের দিকে হওয়ায় সেই সময় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে।